নিয়ে জনাব তারেক রহমান স্যার তিনি এই সংসদে প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলবো আমাদের অংশগ্রহণের জন্য একটা গণতন্ত্রের সরকার হিসাবে আপনাকে বলবো আমাদের রাইট যেটা সেটা আপনি মেনে নেবেন। ইতিমধ্যে আমরা জনাব প্রতিমন্ত্রী মহোদয় স্যার যিনি আছেন জনাব বাড়ি স্যার তিনি ইতিমধ্যে আমাদের সাথে মিটিং করেছেন, কথা বলেছেন, আশ্বস্ত করেছেন এবং আমাদের দাবিটি যৌক্তিক দাবিটি জনাব তারেক রহমান স্যারের কাছে প্রধানমন্ত্রীর কাছে স্যারের কাছে এই সপ্তাহে উপস্থাপন করবেন এবং তিনি স্বীকৃতি দেওয়ার সাথে সাথে মতামত দেওয়ার সাথে সাথে এই দাবিটি আইন আকারে আমাদের মাঝে চলে আসবে। আমরা বিশ্বাস করি অতীতের সরকারের নেই বর্তমান সরকার সেই ভুলটি করবেন না। আমি এও আপনারা জানেন কোনো ছাত্র আন্দোলন আজ পর্যন্ত বিপদে যায়নি, বিফলে যায়নি, যাবেও না। তো আশা করি আমরা সেই গণজোয়ার তৈরি হওয়ার আগেই এই সরকারের কাছে আমাদের আবেদন আমাদেরকে রাজপথ থেকে আপনারা পড়ার টেবিলে ফিরে নিয়ে যাবেন। আমরা মেধা যাচাই করতে চাই, বয়সের ফ্রেমে আমাদেরকে বেঁধে না রেখে আমাদেরকে মুক্ত চর্চা করার সুযোগ করে দেন, মুক্ত চাকরি ব্যবস্থা করে দেন, আমাদেরকে আবেদন করার সুযোগ করে দিবেন, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ শরীফুল হাসান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, এই চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দের। ধন্যবাদ। যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই দাবির বিষয়টি এই সপ্তাহের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন এবং সেটা সংবাদ সম্মেলন করবেন, সেক্ষেত্রে আমরা দ্রুত সময়ের ভিতরেই এই সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী কর্মসূচি আমাদের কী হবে। আশা করি আমরা এটি দ্রুত সমাধানের পথেই যাচ্ছে। দৃশ্যমান আপডেট নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে। ওই সময় দেখেছি যখন আপনাদের আন্দোলন চলমান সামনে সম্ভবত আপনাদের কেউ একজন না, আমি শরীফুল হাসান শুভ দুধ দিয়ে গোসল করেছিলাম। প্রেক্ষাপট বলি, চাকরিতে প্রবেশের বয়সীমাটি যখন সরকার অন্তর্বর্তী সরকার থেকে যেন একটা কমিটি করা হয়, আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35-37 করে যখন একটা গেজেট প্রকাশ করা হয়, তখন আমাদের শিক্ষার্থীদের ভিতরে যখন একটা ডিউরেশন ছিল চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির একটা সুযোগ ছিল যে 32 যখন আলোচনায় আসছে, তখন আমরা এটাকে আটকানোর জন্য এটা প্রতিবন্ধকতা করার জন্য আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা কথাবার্তা বলি। তাই উপর মহল থেকে আমাদের ভিতরে একটা বিশাল চাপ তৈরি হয়। সেক্ষেত্রে সরকার আমাদের এই শিক্ষার্থীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে, তারা 35-37-এর সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখে কিছু তরুণ ছাত্র প্রতিনিধির কথার প্রতি তারা সমর্থন জ্ঞাপন করে আমাদেরকে 32টা ঠেলে দেওয়া হয়। তাৎক্ষণিক আমাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়, প্রশাসনে ভয় দেওয়া হয়, আমাকে বাসা থেকে তুলে নেওয়া যাওয়ার বই দেওয়া হয়। তাৎক্ষণিক আমি তো কোনো সরকারের বিরোধী না, আমার এই ছাত্র প্রতিনিধিদের জন্য প্রয়োজনে আমি জামাতের আমিরের কাছে গেছি, প্রয়োজনে নুরুর কাছে গেছি, প্রয়োজনে বিএনপির কাছে গেছি, বিএনপির কাছে আওয়ামী লীগের কাছে গেছি। আমি তো সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে গেছি। এখনো কেন প্রশাসন আমাকে সেনকট করাবে? 32 করা হয়েছে, এরপরে আন্দোলন করলে জীবনের যদি হুমকি আসে তাহলে আপনি কি করবেন? আমি এই দুধ দিয়ে গোসল করে বুঝাইছি আমি কোনো সরকারের বিরোধী না, আমি সরকারের বিপক্ষে না, আমি শুধু সাধারণ শিক্ষার্থীর ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পক্ষে। এই কথাটা বোঝানোর জন্য সেদিন আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে আমি সরকারকে জ্ঞাপন করেছি আমি আপনাদের বিপক্ষে না, আমি শুধু ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পক্ষে। দ্যাটস মেসেজ, এটা আর কিছু। ধন্যবাদ। করার প্রতিবাদ হচ্ছে ছাত্র প্রতিনিধিরা যারা আপনাদের বিরুদ্ধে গেছে এবং এই ইউনিট সরকার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। ধন্যবাদ। আপনারা জানেন যে এই দুধে গোসল করার বিষয়টা আপনি ব্যাপকভাবে হাইলাইট করতে পারেন। বিষয়টি এইরকম, যখন আমাদের সহযোদ্ধা একসাথে কুঠা আন্দোলন করলাম, একসাথে বয়সবৃদ্ধি আন্দোলন করলাম, তারা ছাত্র প্রতিনিধি হয়ে যখন এই ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় তখন আর দুঃখ প্রকাশ করার জায়গা থাকে না। আমরা অনেক আশায় ছিলাম এই ছাত্র গণজোয়ারের ভিতর দিয়েই যেমন কুঠা বাস্তবায়ন হয়েছে, আমাদের দাবি এটি বাস্তবায়ন হবে। যখন আমাদেরই একজন সহযোদ্ধা, আমাদেরই একজন ভাই যখন আমাদের এগেনস্টে কথা বলে, সে দুঃখ থেকে মনে করেন যে আমাদেরকে সে সময় আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি এবং এও বলেছি আমরা যারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আছি, আপনি ভিডিওটা দেখবেন, অন্তত 3 থেকে 4 বছর ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে বিবেচনা করে হলেও বয়সটা যেন দেওয়া হয়, দেয়নি। আমরা আলিরিয়া স্যারের কাছ থেকে ফরওয়ার্ডিং আনার পরেও এই শিক্ষার্থী আমলে নেয়নি। অর্থাৎ আমার ভাই যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় কি করার আছে এখানে আপনি বলেন? আপনারা জানেন যে জনাব সার্জিস আলম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব স্নেহভাজন একজন ব্যক্তি। তারপরে হাসনাত আবদুল্লাহ থেকে আরম্ভ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ছিল যাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, মানে ভাবনাটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব চালাবে। আর আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সারা বাংলাদেশে আমাদেরকে মডেল হিসেবে নিবে, আমরা কোনো সাধারণ মানুষের বিপক্ষে যাব? আমাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির প্রাণ হিসেবে, জাতির মুখ হিসেবে কথা বলবে। সেখানে তারা নিজস্ব গ্রুপগুলোতে আলোচনা করে তারা এই জিনিসগুলোর সিদ্ধান্তগুলো নেয়।
তা আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের বিপক্ষে যায়ও না, তোমরা আমাদের দাবিটি যৌক্তিক, সেটা তো অলরেডি সুপারিশ হয়েছে। তারা মনে করলো যে শিক্ষার্থীদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়গত শিক্ষার্থী আছে রানিং, এরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কথা বিবেচনা না নিয়ে তারা এই যে একটা সিদ্ধান্ত একটা গোষ্ঠী না, সার্জিসের কথা হলো, রাজনীতির কথা হলো, আমি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি করে শিক্ষার্থীদের কথা না শুনি আমি তো ক্যাম্পাসে ঢুকতে পারবো না, আমার রাজনীতি থাকবে না। তাদের রাজনীতি টিকে রাখার জন্য, তাদেরকে এই এনসিপি নেতৃত্ব দেওয়ার জন্য তারা কি করলে মুষ্টি করে শিক্ষার্থীদের কথা শুনলো এবং জাতীয় বৃহত্তর স্বার্থ যেখানে আছে জড়িত আছে ওভারঅল শিক্ষার্থীদের এগেস্টে তারা চলে গেল। তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি 32 গেজেট করা যাওয়ার পরে আমাদের পিছনে পুলিশ ঠেলে দেওয়া হলো। বাস্তবতা দেখছেন, আমি আওয়ামী লীগের আমলে জেল খেটেছি, মামলা খাইছি, পুলিশ করেছি, কিন্তু তাতে কি হয়েছে, তারা শিক্ষার্থীদের এগেস্টে কি ফলাফল হয়েছে আশা করি আমরা সেই দৃশ্যমান রেজাল্টটা ইনশাআল্লাহ তাদেরকে দেখতে পারবো। 30 থেকে যখন 32 হয় অনেকে প্রতিবন্ধকতা করেছে, দেশে বেকার বেড়ে যাবে, এই বেড়ে যাবে, সেই বেড়ে যাবে, কই বিদ্যাঙ্গুলি দেখাই বলতেছি কিছুই তো হয় না। সরকার তো স্বাভাবিক আছে, উন্মুক্ত করে দিলেও কিছু হবে না, বয়স 40 করে দিলেও কিছু হবে না, কিন্তু চিন্তার অভাব। আপনি এই বিষয় নিয়ে চিন্তা করতেছেন, আপনার বড মেন্টালিটির অভাব। তো অতীতের কথা না বলি, বর্তমান বাস্তবতায় বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার আছে, তাদের যে মন্ত্রী পরিষদ আছে তারা প্রত্যেকে আন্তরিক। আমরা এত পর্যন্ত কথা বলে আমরা এতটুকু নিশ্চিত 99% কথা দিতে পারি এই সরকার আমাদের দাবি বাস্তবায়ন করে নেবে। ধন্যবাদ। আমি ওই সময় ছিলাম, আপনাকে এই কারণে আমার দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে বিসিএস পরীক্ষার 50তম বিসিএস পরীক্ষায় যে পিছিয়ে থাকা শিক্ষার্থী তারা রাজু ভাস্কর্য তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলে যাচ্ছে। আমরা শুনবো এক ভাইয়ের কাছে থেকে। আপনাদের আজকে আন্দোলনের আমাদের আসলে মূল উৎস আপনারা সবাই জানেন, যারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন দীর্ঘদিন যাবৎ সবাই জানেন, এই সেই রাজু ভাস্কর্যের টিএসসিতে, শাহবাগে, তারপরে সচিবালয়ের আশপাশে আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করে আসতেছি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার লক্ষ্যে। কিন্তু আন্দোলন সংগ্রাম করতে করতে আমাদের বয়স 35 শেষ হয়ে গিয়েছে। আমরা শেখ হাসিনা সরকারের আমলে লড়াই সংগ্রাম করে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করে এক ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলাম। কিন্তু না, আমরা ভাবছিলাম আমাদের সেই ছাত্র বান্ধব ছাত্র জনতার সরকার ইউনূস আমাদের এই যৌক্তিক দাবিটি আমলে নিয়ে আমাদের দাবিটি বাস্তবায়ন করবে, কিন্তু না, এই ফ্যাসিস্ট ইউনূস আমাদের দাবিটি বাস্তবায়ন করেনি, বরং আমাদের উপর 32 চাপিয়ে দিয়েছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্র প্রতিনিধি, আমরা যারা লড়াই সংগ্রাম করতাম তাদেরকে আশ্বস্ত করেছি কোনো এক সময় এই বাংলাদেশের জনগণের সরকার, ছাত্র বান্ধব সরকার ক্ষমতায় বসবে। তার এই ধারাবাহিকতা 2026 সালের 12ই ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেও মির্জা ফখরুল ইসলাম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে, সুপারিশ করেছে, আমরা যদি কখনো ক্ষমতায় যাই তাহলে ছাত্রদের এই যৌক্তিক দাবিটির আমরা সমাধান করব। আমরা সেই সমাধানের লক্ষ্যে আজকে এই রাজু ভাস্কর্যে আমাদের সেই মানববন্ধন সংবাদ সম্মেলন থেকে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন সংগ্রাম করতে করতে নির্যাতিত হয়েছি, আমরা বিভিন্ন সময় গুম, হামলার এবং মামলার শিকার হয়েছি। তারেক রহমান স্যার যেন আমাদের এই যৌক্তিক দাবিটি আমল নিয়ে দ্রুত সময়ের মধ্যেই আমাদের এই সমাধানটি করে দেন। চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 এবং অস্থায়ীভাবে 37 করার লক্ষ্যে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। বিগত সময় ইন্টারিম সরকারের সময় আমরা দেখেছি যে আপনারা জোরালো আন্দোলন ছিল, রাস্তায় নেমেছেন, সেই প্রেক্ষিতে এখন একটু সরে দাঁড়িয়ে। আরে আপনারা বলতেছেন বিগত সরকার, ইউনূস সরকারের কথা, আর ইউনূস সরকার তো শেখ হাসিনার চাইতে আরো বেশি ফ্যাসিস্ট। আমাদের লড়াই সংগ্রামের কারণে ডক্টর ইউনূস ক্ষমতায় বসতে পেরেছিল। আর 2024 সালের 30 সেপ্টেম্বর সর্বপ্রথম আমাদের উপরেই এই ইউনূস ফ্যাসিস্ট সরকার আক্রমণ করেছে। যমুনার সামনে আমাদের উপর টিয়ার সেল, গ্যাস নিক্ষেপ এবং গুলি পর্যন্ত করেছে। আমাদের শত শত শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আহত হয়ে তারা হসপিটালে গিয়েছে। এই সরকারের উপর আমরা আসলে যতটুকু ভরসা করেছিলাম ইউনূস সরকারের উপর, সেই সরকার আমাদের দাবিটি আমলে না নিয়ে আমাদের উপর 32 চাপিয়ে দিয়েছে। শুধু ইউনূস সরকার তো আছে, আমাদের তথাকথিত কিছু ছাত্র উপদেষ্টা আছে। এই ছাত্র উপদেষ্টা এবং আমাদের কিছু ছাত্র সমন্বয়ক আছে। এই ছাত্র সমন্বয়কদের কারণে আমাদের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়িত হয় না। আমাদের এই বর্তমান সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার
আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই সরকার 1991 সালে চাকরিতে আবেদনের বয়সসীমা 27 থেকে 30 করেছিল। আমরা চাই তারই ধারাবাহিকতা 2026 সালে 12 ফেব্রুয়ারি যে সরকার গঠিত হয়েছে সেই সরকার আবারও চাকরিতে আবেদনের বয়সসীমাটি বাড়িয়ে দিয়ে বিশ্বের দরবারে সহ সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস এই সরকার আমাদের এই যৌক্তিক দাবিটি আমলে নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক।